স্কুল ছুটির পর বাড়ি ফিরে দোতলার ড্রয়িং রুমে বসে রেডিও থেকে হেমন্ত মুখার্জির গাওয়া একখানা রবীন্দ্রসঙ্গীত টেপ করে নিচ্ছিল বিনু। রবীন্দ্রনাথের গান তার দারুণ প্রিয়, আর সেই গান যদি হেমন্তের গলায় শোনা যায় তো কথাই নেই। বিনুর ছোট কাকা আমেরিকায় থাকেন, ফি বছর 2 মাসের ছুটিতে কলকাতায় আসেন। কোনোবার বিনুর জন্য আনেন ক্যামেরা, কোনোবার ইলেকট্রনিক ঘড়ি, কোনোবার ফাউন্টেন পেন, কোনোবার বা দামি জিনিসের শার্ট আর প্যান্ট। 1.5 মাস আগে এবার যখন এসেছিলেন, বিনুকে চমৎকার একটা টেপ রেকর্ডার দিয়ে গেছেন। ছোট চৌকো চ্যাপ্টা মতো রেকর্ডারটা 9 ইঞ্চি লম্বা আর 2 ইঞ্চি চওড়া, অনেকটা বাচ্চাদের টিফিন বক্সের মতো দেখতে। ছোট হলে কি হবে, ভীষণ পাওয়ারফুল। 25-30 ফিট দূরের যে কোনো শব্দ হুবহু ধরে নিতে পারে। বিনু পড়াশোনায় বেশ ভালো। একটা নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে সে ক্লাস 7-এ পড়ে। পড়াশোনা আর গান ছাড়াও নানা ব্যাপারে তার দারুণ উৎসাহ। বিশেষ করে ডিটেকটিভ গল্প পেলে সে প্রায় নাওয়া খাওয়া ভুলে যায়। শার্লক হোমস থেকে আরম্ভ করে ব্যোমকেশ, কিরিটি আর ফেলুদা সমস্ত কীর্তিকলাপ তার মুখস্থ। ইদানিং আগাথা ক্রিস্টির উপন্যাসগুলো সে গোগ্রাসে গিলতে শুরু করেছে। অবশ্য এই ব্যাপারটায় তার একটা জুড়িদার আছে, সে হলো রাজা। বিনুর সঙ্গে এক স্কুলে পড়ে, এক সেকশনে, এক ক্লাসে। রাজাও গোয়েন্দা গল্পের একটি পোকা। ডিটেকটিভ গল্প পড়ে পড়ে 2 বন্ধুর মাথায় ঢুকে গেছে যে তারাও শার্লক হোমস কি হারকুল পায়রোর মতো যে কোনো খুনিকে, ডাকাতকে 3 দিনে তুড়ি মেরে ধরে ফেলতে পারে। কিন্তু বড়ই আফসোসের ব্যাপার, এখনো পর্যন্ত ব্যাংক রাবারি বা হত্যা রহস্যের জট ছাড়িয়ে দিতে কেউ তাদের কাছে আসেনি। তবে দুজনেই টক্কে টক্কে আছে। কোনো একটা কেস পেলে লালবাজারকে দেখিয়ে দেবে গোয়েন্দাগিরি কাকে বলে। তেমন একটা কেস যে দুম করেই আজই হাতে এসে পড়বে আর তাদের গোয়েন্দাগিরির হাতে খড়িটা হয়ে যাবে, কে ভাবতে পেরেছিল। হেমন্তের গানটা প্রায় শেষ হয়ে এসেছে। হঠাৎ দক্ষিণ দিকের একটা ঘর থেকে মায়ের চেঁচামেচি শোনা যায়। মা এমনিতে খুব ঠান্ডা, ভালো মানুষ, কোনোদিন গলা চড়িয়ে কথা বলেন না। কি এমন হয়েছে যে তিনি এত রেগে গেলেন? বিনু হকচকিয়ে টেপটা বন্ধ করে উঠে পড়ে। বিনুর ঠাকুরদা অমরনাথ সেন সেন্ট্রাল গভর্নমেন্টের বড় অফিসার ছিলেন। বছর 3 হলো রিটায়ার করেছেন। ঠাকুমা নিরুপমা সেন একটা কলেজে ফিজিক্স পড়ান। তার মা বাবার নাম সুচরিতা আর চারুব্রত। বাবা হাইকোর্টের বড় অ্যাডভোকেট, মা মেয়েদের একটা কলেজের ফিলোসফির লেকচারার। কাজের লোক সব শুদ্ধ 3 জন, সীতা, লক্ষণ আর সহদেব। গীতা আর লক্ষণ বছর 15-এর বেশি বিনুদের বাড়িতে আছে। সহদেব নতুন, মাস 2 হলো কাজে লেগেছে। সহদেব আর লক্ষণ সারাদিন কাজের পর রাত্রিরে খাওয়া দাওয়া চুকিয়ে একতলায় বাবার চেম্বারে গিয়ে শোয়। সীতার শোবার ব্যবস্থা করে দেওয়া হয়েছে দোতলাতেই, ডাইনিং রুমের এক ধারে। টেপ রেকর্ডারটা বসার ঘরে ফেলে রেখে এক দৌড়ে মায়ের ঘরে চলে আসে বিনু। মা সমানে কাঁদছেন আর বলে যাচ্ছেন, আমার সর্বনাশ হয়ে গেল, এখন আমি কি করি? মায়ের চেঁচামেচি শুনে ঠাকুমা ঠাকুরদা বিনুর মতো মা বাবার ঘরে ছুটে এসেছেন। ঠাকুমা কলেজ থেকে 7 দিন ছুটি নিয়েছেন, তিনি বাড়িতেই ছিলেন। আর ঠাকুরদার 2 পায়ে বাতের যন্ত্রণা, তিনি পারতপক্ষে বাড়ি থেকে বেরোন না। মা অবশ্য কলেজে গিয়েছিলেন। লক্ষণ, সীতা আর সহদেবও হাতের কাজ ফেলে চলে এসেছে। তারা অবশ্য ঘরে ঢোকেনি, দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ঠাকুমা, বিনু আর দাদু একসঙ্গে প্রশ্ন করে যান, কি হয়েছে, কাঁদছো কেন? মা একেবারে ভেঙে পড়েন। কাঁপা জড়ানো গলায় যা বলেন তা এই রকম, কাল তার এক সহকর্মীর মেয়ের বিয়ে বাড়িতে যাবার জন্যে আজ কলেজে যাবার পথে ব্যাংকের লকার থেকে হার
আর চুরি টুরি বার করে নিয়েছিলেন। তারপর কলেজে গিয়ে ক্লাস নিয়ে খানিকক্ষণ আগে বাড়ি ফিরেছেন। গয়নাগুলো ছিল তার ব্যাগে। ব্যাগটা বিছানায় রেখে তিনি গিয়েছিলেন অ্যাটাচ বাথরুমে। ফিরে এসে দেখেন ব্যাগটা পড়ে আছে, কিন্তু গয়নাগুলো নেই। ঠাকুরদা ভীষণ অস্থির মানুষ। বলেন, কেউ নিশ্চয়ই চুরি করেছে, দাঁড়াও এক্ষুনি পরমেশকে ফোন করছি বলেই লম্বা লম্বা পা ফেলে চলে যান। পরমেশ বড়াল বিনুদের এলাকার থানার ওসি ও তার বাবার দারুণ বন্ধু। বিনু তাকে বলে, পরমেশ কাকু, সে আর রাজা যে দুর্দর্শ গোয়েন্দা হবার জন্য তৈরি হচ্ছে সে খবরটা রাখেন তিনি। এই নিয়ে একটু আধটু মজাও করেন। এ বাড়িতে আগে কখনো চুরি হয়নি, চুরিটা করবেই বা কে? সীতা আর লক্ষণ তো খুবই বিশ্বাসী, তার জন্মের আগে থেকে রয়েছে। সহদেব যদিও নতুন এসেছে, কিন্তু বুদ্ধিশুদ্ধি খুব একটা আছে বলে মনে হয় না। কিছু বললে গরুর মতো তাকিয়ে থাকে, বাড়ি থেকে বড় একটা বেরোও না। দাদু ফোন করে ফিরে আসেন, বলেন পরমেশ এক্ষুনি আসছে। নন্টুকেও ফোন করেছি, ও যত তাড়াতাড়ি পারে ফিরে আসবে। নন্টু বিনুর বাবার ডাক নাম। চারিদিকে চোখ বুলোতে বুলোতে হঠাৎ রাজার কথা মনে পড়ে যায় বিনুর। রাজাকে গয়না চুরির খবরটা দিতে হবে। ফোন তুলে ডায়াল করতে করতে একবারেই রাজাকে পাওয়া যায়। তাকে সমস্ত ঘটনাটা জানিয়ে বিনু বলে, এই চান্সটা ছাড়া ঠিক হবে না, চোরকে আমাদের ধরতেই হবে। তুই কি বলিস? রাজা বলে, নিশ্চয়ই। বিনু বলে, তাহলে সুরমা মাসিকে বলে এক্ষুনি চলে আয় তুই। সুরমা রাজার মা। রাজা বলে, না রে, আজ যেতে পারবো না, মা আজ দাঁত তোলাতে যাবে, মায়ের সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। একটু ভেবে বিনু বলে, তাহলে কাল শনিবার আমাদের ছুটি আছে, চলে আসবি, সারাদিন থাকবি, চোর ধরার একটা প্ল্যান করতে হবে। কাল তো তোদের বাড়ি যাবার কথাই আছে, আমি সকালেই যাচ্ছি। বিনুর মনে পড়ে যায় প্রতি শনিবার রাজা তাদের বাড়ি আসে। বাড়ির পেছন দিকে রেল লাইনের ধারে যে টানা বিরাট বস্তিটা রয়েছে, সেখানে গরিব ছেলেদের পড়ানোর জন্য একটা ফ্রি প্রাইমারি স্কুল বসানো হয়েছে। সেখানে নানা স্কুলের ছেলেরা পালা করে পড়িয়ে আসে। বিনু আর রাজা শনিবার ক্লাস নিতে যায়। ঘণ্টাখানেক বাদে পরমেশ কাকু জিপে করে 2 কনস্টেবল বন্ধু নিয়ে এসে হাজির। প্রথমে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখেন, প্রতিটি ঘরে তল্লাশি চালান। তারপর দাদু ঠাকুমা মায়ের সঙ্গে কথা বলে, কাজে লোকেদের জেরা করে। ফিরে যাবার মুখে বিনুকে বলেন, কি ব্যাপার শার্লক হোমস সাহেব, বাড়িতে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, মায়ের গয়নাগুলো উদ্ধার করতে তো হবে। বিনু বলে, তা তো হবেই। পরমেশ চলে যাবার পর খানিকক্ষণ চুপচাপ বসে থাকে বিনু। ভাবে কাল সকালে রাজা আসবে, তার সঙ্গে পরামর্শ করে আসল কাজে নামতে নামতে অনেকটা দামি সময় নষ্ট হয়ে যাবে। তার ভেতর চোর বা চোরের দল এমন কিছু করে বসবে যাতে ইম্পর্টেন্স অফ ক্লু হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা। তাই খানিকটা কাজ এগিয়ে রাখাই ভালো। এখন কি করতে হবে মনে মনে ঠিক করে নিয়ে সোজা মায়ের ঘরে চলে আসে সে। মা হাঁটুতে মুখ রেখে বিছানায় বসে আছেন। বিনু আস্তে আস্তে মায়ের পাশে গিয়ে বসে, খানিকক্ষণ তাকে লক্ষ্য করে, তারপর বলে, আচ্ছা মা। মা যেমন ছিলেন তেমনই বসে থাকেন। বিনুর দিকে না তাকিয়ে জিজ্ঞেস করেন, কি বলছিস? একটা জিনিস খুব ভালো করে মনে করো তো, চেষ্টা করো, ভুল করে গয়নাগুলো অন্য কোথাও রেখে দাওনি তো? কোথায় রাখবো সেটাই তো মনে করতে বলছি। না না, সব ব্যাগেই ছিল। একটু চিন্তা করে বিনু এবার জিজ্ঞেস করে, ঠিক আছে, ওগুলো ব্যাগে রেখেই তুমি বাথরুমে ঢুকেছিলে? যখন বাথরুমে ছিলে এ ঘরে কেউ এসেছিল? মা বলেন, কি করে বলবো, বাথরুমের দরজা বন্ধ, কেউ এলে কি দেখা যায়? পায়ের শব্দ টব্দ শুনতে পাওনি? বাথরুমে কল খুলে দিয়েছিলাম, কিছুই শোনা যায়নি। ঠিক আছে। পরের দিন সকালে রাজা আসতেই
দুজনে কনফারেন্সে বসে গেল। গয়না চুরির ব্যাপারে খুঁটিনাটি সব দিক নিয়ে তারা আলোচনা করল। তারপর বিনু জিজ্ঞেস করে, তোর কি মনে হয়? রাজাও দেখা গেল তার সঙ্গে একমত। বাইরের কেউ এসে চুরিটা করেনি। সে বলে বাড়ির কাজের লোকেদের উপর নজর রাখতে হবে। বিনু জানায় লক্ষণ আর সীতা অনেকদিন এ বাড়িতে আছে, ভীষণ বিশ্বাসী, আর সহদেবটা 1 নম্বরের গোয়াবেট। এদের দিয়ে আর যাই হোক চুরি হওয়া সম্ভব নয়। কিন্তু রাজা কোনো কথাই শুনল না। সে বলল, কখন কার মাথায় লোভ জাগিয়ে উঠবে, তার ফল কি করে বসবে তা বলা যায় না। অনেক ভালো মানুষও হাতের কাছে হঠাৎ প্রচুর টাকা পয়সা দেখলে মাথা ঠিক রাখতে পারে না। তাই ঠিক হলো 3টি কাজের লোকের ওপর নজর রাখতে হবে। কনফারেন্সের পর বিনু আর রাজা বাড়িময় ঘুরে বেড়ালো। ঘুরে ঘুরে খুব সতর্কভাবে ওদের হাবভাব লক্ষ্য করতে লাগলো, কিন্তু অস্বাভাবিক কিছুই বোঝা গেল না। 5টা বাজলে লুচি তরকারি সন্দেশ খেয়ে বিনু আর রাজা রেল লাইনের ধারের বস্তিতে পড়াতে চলে গেল। সেখানে 2.5 ঘন্টা পড়াবার পর স্কুল ছুটি হলে রাজা আর বিনু যখন বেরিয়ে আসছে, সেই সময় পেছন থেকে তাদের ডাকতে ডাকতে দৌড়ে আসে কার্তিক। বিনুরা দাঁড়িয়ে পড়ে। এই বস্তির পড়ুয়াদের ভেতরে সবচেয়ে চৌকস হলো কার্তিক। দারুণ চালাক চতুর, লেখাপড়া তো বেশ ভালো। সন্ধ্যা হয়ে গিয়েছিল, রাস্তার আলোগুলো জ্বলে উঠছে। সেই আলোয় দেখা গেল কার্তিকের চোখে মুখে চাপা উত্তেজনা। বিনু জিজ্ঞেস করে, কি হয়েছে কার্তিক, ডাকলে কেন? চারিদিকে বস্তির প্রচুর লোকজন। কার্তিক বিনুদের সঙ্গে করে একটু ফাঁকা মতো জায়গায় নিয়ে যায়। নিচু গলায় বলে, বিনুদা, শুনলাম তোমাদের বাড়িতে চুরি হয়েছে। বিনু বলে, হ্যাঁ রে। এদিক সেদিক তাকিয়ে ফিসফিস করে কার্তিক এবার বলে, একটা খবর দিচ্ছি, কাউকে বলবে না। না না, তুমি বলো। আমাদের এই বস্তিটা আগে ভালো ছিল, এখন অন্য জায়গা থেকে তাড়া খেয়ে নানা রকম খুনি ডাকাত আর বদমাইশরা এখানে এসে লুকিয়ে আছে। এই খবরটা আগেই কার কাছ থেকে শুনেছিল বিনু, সে স্থির চোখে কার্তিকের দিকে তাকিয়ে থাকে। কার্তিক থামেনি। মোহন সিং নামে একটা লোক কমাস ধরে এখানে আছে, শুনেছি 3টে খুন করেছে সে। আর বলতে বলতে হঠাৎ থেমে যায় সে। বিনু কি বলতে যাচ্ছিল, ঠোঁটে আঙুল ঠেকিয়ে ইশারায় চুপ করে থাকতে বলে কার্তিক। একটা অদ্ভুত চেহারার ঢ্যাঙা লোক, গাল পর্যন্ত জুলপি, লম্বা মুখ, পরনে চোঙা প্যান্ট আর শার্ট, পায়ে চটি পরে বিনুদের পাশ দিয়ে বস্তির ভেতর চলে যায়। কার্তিক বলে, জানো বিনুদা, রাজাদা, এই লোকটা কাল থেকে আমাদের বস্তিতে ঘোরাঘুরি করছে। মনে হয় ব্যাটার খারাপ কোনো মতলব রয়েছে। রাজা আস্তে আস্তে মাথা নাড়ে। বিনু আসলে ব্যাপারটা ভোলেনি। সে কার্তিককে বলে, মোহন সিংয়ের কথা কি যেন বলছিলে? কার্তিক বলে, ও হ্যাঁ, তোমাদের বাড়িতে নতুন যে কাজের লোকটা এসেছে, তার নাম যেন কি? বিনু বলে, সহদেব। কেন বলো তো? কার্তিক বলে, ওই লোকটা মাঝে মাঝে মোহন সিংয়ের কাছে আসে, 5-10 মিনিটের বেশি থাকে না। ও এলেই মোহন সিং দরজা বন্ধ করে দেয়। বিনু আর রাজা চমকে ওঠে। রাজা বলে, হাইলি সাসপিসাস। বিনু জিজ্ঞেস করে, এর মধ্যে সহদেব এসেছিল? কার্তিক জানায়, আমি দেখিনি। বিনু বলে, একটু লক্ষ্য রেখো, বস্তিতে আবার ওকে দেখলেই আমাকে খবর দেবে। আচ্ছা, আমরা এখন চলি। বাড়ির দিকে ফিরতে ফিরতে বিনু বলে, কার্তিক যা বলল এ তো আমি ভাবতেই পারি না। দেখে তো মনে হয় সহদেবটা রাম ইডিয়েট। মোহন সিং এর মতো একটা মার্ডারের কাছে ওর কি দরকার? রাজা বলে, সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। বিনু বলে, সারাদিনই তো লোকটা বাড়িতে থাকে, রাত্রিরে লক্ষণদার সঙ্গে নিজে বাবার চেম্বারে শুতে নামে, এর মধ্যে বস্তিতে যায় কি করে?
আমার কি মনে হয় জানিস? কি? কার্তিককে জিজ্ঞেস করলে জানা যাবে ডেফিনেটলি সহদেব রাত্রিরে যায়। লক্ষণদা ঘুমিয়ে পড়লে চুপচাপ বেরিয়ে পড়ে। বিনু আস্তে মাথা নাড়ে, দিস ইজ পসিবল। রাত্রিরে খাওয়া দাওয়ার পর দুই বন্ধু একই বিছানায় পাশাপাশি শুয়ে প্ল্যান করতে থাকে। কার্তিকের কাছে যে খবরটা পাওয়া গেছে তাতে সহদেব যে মায়ের গয়না চুরির সঙ্গে জড়িত এতে কোনো সন্দেহ নেই বিনুর। রাজারও তাই ধারণা। কিন্তু মুখে বললেই তো হবে না যে সহদেব চোর। সাক্ষ্য প্রমাণ চাই, এর জন্য ফাঁদ পাততে হবে। নানা দিক থেকে আলোচনা করে শেষ পর্যন্ত মাঝরাতে ওরা নিখুঁত একটি পরিকল্পনা ছকে ফেলে। তখনই শক্ত ব্রাউন পেপারের ভেতর কিছু একটা ছোট্ট প্যাকেট বানিয়ে রেখে দেয়। সব যদি প্ল্যান অনুযায়ী চলে, চোর বাচাতনকে তাদের ফাঁদে পড়তেই হবে। খুব খুশি হয়ে দুই বন্ধু এবার ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে মুখটুক ধুয়ে ব্রেকফাস্ট সেরে সেই প্যাকেটটা নিয়ে বিনু আর রাজা সোজা বস্তিতে চলে আসে। কার্তিককে রেল লাইনের ওধারে একটা নির্জন জায়গায় ডেকে নিয়ে গিয়ে বলে, তোমাকে একটা কাজ করতে হবে ভাই, কেউ যেন টের না পায়। কার্তিক বলে, কেউ পাবে না, তোমরা শুধু বলো কি করতে হবে। তার আগে একটা কথা জানাতে চাই। কি কথা? মোহন সিং কি সারা দিন রাতি ঘরে থাকে? একবারও বেরোয় না? একবার মোটে বেরোয়, তবে কখন বেরোবে ঠিক নেই। সেই প্যাকেটটা এবার কার্তিকের হাতে দিয়ে বিনু বলে, এটা লুকিয়ে যে কোনোভাবে মোহন সিং এর ঘরের ভিতর এমন জায়গায় রাখবে যাতে লোকটা টের না পায়। পারবে? ঠোঁট কামড়ে কপাল কুঁচকে কিছুক্ষণ ভেবে নেয় কার্তিক, তারপর বলে, পারবো। কি করে? আমাদের এখানে সবই ভাঙাচোরা টিনের চালের নিচু নিচু ঘর। মোহন সিং এর ঘরটার উপর দিয়ে জামরুল গাছের মোটা ডাল চলে গেছে। ডালটায় উঠে চালের ফাঁক দিয়ে তোমাদের জিনিসটা ঢুকিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখবো। গাছের ডালে উঠলে বস্তির লোকরা তো দেখে ফেলবে। মোহন সিং এর ঘরটা যেদিকে, সেখানে লোকজন খুব একটা যায় না। সন্ধ্যের পর লুকিয়ে লুকিয়ে ঠিক কাজ সেরে ফেলবো, তোমরা ভেবো না। আর কি করতে হবে? নজর রাখবে সহদেব কবে কখন যায়। ও মোহন সিং এর সঙ্গে দেখা করে চলে যাবার পর প্যাকেটটা নামিয়ে রেখে দিয়ে আসবে। অন্য কাউকে দেবে না, মনে থাকবে? নিশ্চয়ই। দেখতে দেখতে 3টে দিন কেটে যায়। এর মধ্যে রোজই কার্তিক এসে খবর দিয়ে গেছে সহদেব আর বস্তিতে যায়নি। বিনু একটু হতাশই হয়। এদিকে মায়ের গয়না চুরির পর থেকে পরমেশ রোজই একবার করে তাদের বাড়ি আসছেন। মা, বাবা, দাদু, ঠাকুমার সঙ্গে কথা বলার পর বিনুকে জিজ্ঞাসা করেন, তারপর শার্লক হোমস সাহেব, হারকুল পায়রো আর তোমার ইনভেস্টিগেশন কিরকম এগুচ্ছে? পরমেশ কাকু যেন রোজই একবার করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। এখনো পর্যন্ত কাজের কিছুই হয়নি, তবু বিনু দমে যায় না। বলে, আপনারা কত দূর এগোলেন? কৌতুকে ভুরু নাচিয়ে পরমেশ কাকু বলেন, 2-4 দিনের ভেতর সমস্যার সমাধান করে ফেলব। একটু চমকে ওঠে বিনু, বলে, আমরাও চেষ্টা করছি, মনে হয় ওই টাইমের মধ্যে আমরাও সলভ করতে পারবো। বেস্ট অফ লাক, দেখা যাক কারা আগে পারে। 4র্থ দিন সকালে সবে ব্রেকফাস্ট শেষ হয়েছে, বিনুর কার্তিক এসে হাজির। আড়ালে তাকে ডেকে নিয়ে গিয়ে সেই ব্রাউন পেপারের প্যাকেটখানা ফেরত দিতে দিতে সে বলে, কাল রাত্রিরে তোমাদের সহদেব মোহন সিং এর কাছে গিয়েছিল। কার্তিকের পিঠে একখানা হাত রেখে বিনু বলে, তুমি যে কি হেল্প করছো বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন বাড়ি যাও, পরে তোমাকে খবর দেব। কার্তিক চলে যাবার পর প্যাকেটটা নিয়ে সে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর তার উল্লসিত চিৎকার শোনা যায়, হুররে! এত জোরে বিনু চেঁচিয়েছে যে মা, বাবা, দাদু, ঠাকুমা দৌড়ে আসেন। বলেন, কি হয়েছে রে বিনু? বিনু চটপট প্যাকেটটা বইয়ের আলমারিতে ঢুকিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। বলে, দারুণ একটা ব্যাপার। বলে দৌড়ে ড্রয়িং রুমে গিয়ে প্রথমে রাজাকে ফোন করে বলে, কার্তিক সেটা দিয়ে গেছে, আমরা যা ভেবেছিলাম তাই।
সব প্রমাণ পেয়ে গেছি। সুরমা মাসিকে বলবি বিকেলে স্কুল ছুটির পর আমার সঙ্গে আমাদের বাড়ি আসবি। রাজা বলে, ওকে, দারুণ থ্রিলিং লাগছে। রাজার পর থানায় পরমেশকে ফোন করে বিনু বলে, রহস্যটা কিন্তু আপনাদের আগেই আমরা ভেদ করে ফেলেছি কাকু। কি আশ্চর্য, তোমাকে ফোন করে এই খবরটা তো দিতে যাচ্ছিলাম। পরমেশ বলেন, আমার মিষ্টিটাও সলভ করে ফেলেছি। কবে? আজই। চোরেদের ধরাটাও যা বাকি। আমরাও তো আজ করেছি। স্ট্রেঞ্জ বলে একটু থামেন পরমেশ, তারপর ফের শুরু করেন, তোমাদের বাড়িতে আমি বিকেলে যাচ্ছি, তখন দেখা যাবে কারা কিভাবে সমস্যার সমাধান করেছে। মা, বাবা, দাদু, ঠাকুমাকে বলে রেখো, আমার সঙ্গে 6-7 জন থাকবে। ভালো চাইনিজ ডিশের ব্যবস্থা করতে বলো। বলবো। বিকেল 5টা নাগাদ বিনুদের দোতলার ড্রয়িং রুমে জমজমাট আসর বসে গেল। ভেতরে দাদু, ঠাকুমা, মা, বাবা, বিনু, রাজা এবং কার্তিক রয়েছে। সীতা, সহদেব এবং লক্ষণকেও থাকতে বলা হয়েছিল। তারা একধারে বসে আছে। তাদের ভীষণ চিন্তিত দেখাচ্ছে, মনে হয় খুব ভয় পেয়েছে। ঘন ঘন ঘাম মুছছে তারা। আর আছেন পরমেশ কাকু, তার সঙ্গে 6 জন আর্ম কনস্টেবল এসেছিল। তারা দরজার কাছে দাঁড়িয়ে আছে। এছাড়া বাবার 2-3 জন বন্ধু আর বিনুদের পাড়ার কয়েকজন বয়স্ক ভদ্রলোক এসেছেন। পরমেশ একটা সোফায় বসেছিলেন। উঠে দাঁড়িয়ে বলেন, আপনারা যারা উপস্থিত আছেন শুনে সুখী হবেন, বৌদি মানে শ্রীমতী সুচরিতা সেনের দামি গয়না কারা চুরি করেছে আমরা জানতে পেরেছি। তাদের আজই অ্যারেস্ট করা হবে। আর গয়নাগুলো উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে। একটু থেমে ঘরের প্রতিটি মানুষের মুখের দিকে চোখ বুলোতে বুলোতে ফের বলতে থাকেন, এই প্রসঙ্গে আরও একটা খবর আপনাদের দিতে চাই। পুলিশের তরফ থেকে আমি আর সহকর্মীরা চুরির কেসটায় তদন্ত চালাচ্ছিলাম। পাশাপাশি একেবারে আলাদাভাবে আমার 2 তরুণ বন্ধু শ্রীমান বিনু ও শ্রীমান রাজাও ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিল। ওরা দাবি করছে চুরি রহস্যের সমাধান ওরাও করে ফেলেছে। এখন আমি কাউকে না দেখিয়ে গোপনে এক টুকরো কাগজ চোরেদের নাম লিখে মেসোমশাই অর্থাৎ শ্রীযুক্ত অমরনাথ সেনের হাতে দেব। শ্রীমান বিনু ও রাজাও ঠিক একইভাবে নাম লিখে মেসোমশাইকে দেবে। মেসোমশাই মিলিয়ে দেখবেন আমরা একই নাম লিখেছি কিনা। বলে একটু দূরে গিয়ে কাগজে কিছু লিখে এনে ভাঁজ করে দাদুর হাতে দেন। বিনুরাও তাই করে। পরমেশ এবার দাদুকে বলেন, নামগুলো দেখুন, কিন্তু এখন কাউকে বলবেন না। যদি মিলে যায় মাথা নেড়ে শুধু জানিয়ে দেবেন। দাদু ভাঁজ করা 2টো কাগজ খুলে মাথা নাড়েন, মিলেছে। পরমেশ এগিয়ে গিয়ে বিনু আর রাজাকে জড়িয়ে ধরে বলেন, কনগ্র্যাচুলেশন। কিন্তু কিভাবে ধরলে বলো তো? বিনু বলে, আগে আপনার প্রসেসটা বলুন, তারপর আমাদেরটা শুনবেন। পরমেশ বললেন, ঠিক হ্যাঁ। বলে একজন কনস্টেবলকে হুকুম দেন, পান্নালালকে ডেকে এনে আনো। একটু পরে যে লোকটা ড্রয়িং রুমে এসে ঢোকে তাকে দেখে চমকে ওঠে রাজা আর বিনু। সেই অচেনা ঢ্যাঙা লোকটা, যে কিনা কদিন ধরে সন্দেহজনকভাবে বস্তিতে ঘোরাফেরা করছিল। একে চোরটা খুনে ডাকাত কত কিনাই ভেবেছে বিনুরা। পরমেশ বললেন, এই পান্নালাল হলো আমাদের পুলিশ ডিপার্টমেন্টের একটি রত্ন। বৌদির গয়না চুরি হবার পর একে লাগিয়ে দিয়েছিলাম। চারিদিকে ঘুরে ঘুরে পান্নালাল আসল অপরাধীদের খোঁজ পায়। তারপর তাদের উপর দিনরাত নজর রাখা হয়। জাল ফেলে রেখেছি, আজই মহাপুরুষদের মাছের মতো টেনে তোলা হবে। বিনুদের দিকে তাকিয়ে বলেন, এবার তোমাদের প্রসেসটা বলো। বিনু আর রাজা কার্তিককে ধরে এনে সবার সামনে দাঁড় করিয়ে দেয়। বিনু সেই ব্রাউন রঙের প্যাকেটটা আগেই নিয়ে এসেছিল। সেটার ভেতর থেকে ছোট কাকার দেওয়া পাওয়ারফুল টেপ রেকর্ডারটা বের করে বলে, আমাদের বন্ধু কার্তিকের হেল্প নিয়ে আর এই টেপটা কাজে লাগিয়ে চোরেদের খোঁজ পাই। বলে কিভাবে মোহন সিংয়ের ঘরে কার্তিককে দিয়ে টেপ রেকর্ডারটা রেখে প্রমাণ জোগাড় করেছে জানিয়ে দিতে বোতাম টিপে ওটা চালিয়ে দেয়। সঙ্গে সঙ্গে দুজনের কথাবার্তা শোনা যেতে থাকে। প্রথমজন, ঘাবড়াও মাত সহদেব,
মোহন সিং তোমাকে সাহারা দিয়েছে। ঠিক যেমন বোকা শুদ্ধ সেজে আছো ওই রকমই থাকবে, কেউ সন্দেহ করবে না। দ্বিতীয় জন, মোহন সিংজি, রোজ পুলিশ আসছে, ওদের বাড়ির ছেলে বিনু এই বস্তিতে পড়াতে আসে, যদি টের পায় গয়নাগুলো এখানে তোমার কাছে আছে। প্রথম জন, আমি কি গরু না বকরি যে ওই চোরাই মাল নিজের কাছে রেখে দেব? ওগুলো পার্ক সার্কাসের সেলিমের কাছে পাচার করে দিয়েছি, ঘাবড়াও মত। যে পাড়ায় আছে সেখানে অনেক পয়সাওয়ালা লোক থাকে, তাদের বাড়ি গিয়ে টাকা সোনা জহরতের খবর নেবে। টেপ থামিয়ে দিয়ে বিনু পরমেশের দিকে তাকিয়ে বলে, বুঝতে পারলেন কাকু? পরমেশ প্রচণ্ড তারিফের গলায় বলে ওঠেন, ফাইন ফাইন, একেবারে সায়েন্টিফিক পদ্ধতিতে তদন্ত চালিয়েছ। কোর্টে যখন কেসটা উঠবে এই টেপটা এভিডেন্স হিসাবে দারুণ কাজে লাগবে, সাবাস। এই সময় একটা কাণ্ড ঘটে যায়। টেপটা যখন চলছিল সবার চোখ গিয়ে পড়েছিল সহদেবের উপর। হঠাৎ সে লাফিয়ে উঠে দরজা দিয়ে পালানোর জন্য দৌড় লাগায়, কিন্তু কনস্টেবলটা ওত পেতে ছিল, খপ করে তাকে ধরে ফেলে। পরমেশ বলেন, শয়তানকে হ্যান্ডকাপ পরিয়ে নিচে ভ্যানে নিয়ে গিয়ে বসিয়ে রাখো, লক্ষ্য রাখবে পালাতে যেন না পারে। সহদেবকে নিয়ে যাবার পর ঘড়ি দেখে বলেন, এখন 6টা বাজে। এতক্ষণে পার্ক সার্কাসের বস্তিতে সেলিম আর মোহন সিং ধরা পড়ে গেছে। মোহন আজ সকালে ওখানেই গেছে। পালের গোদা দুটোকে এক জায়গায় পাওয়া যাবে এই খবরটা পেয়ে কাল রাত থেকেই সাদা পোশাকের পুলিশ সেলিমদের বস্তিটাকে ঘিরে রেখেছিল। বিনুর মাকে বলেন, সে যাক বৌদি, 2-4 দিনের ভেতর আপনার গয়নাগুলো ফেরত পেয়ে যাবেন। এখন বলুন, আমাদের চাইনিজ রেডি তো? মায়ের মুখে হাসি ফোটে। তিনি বলেন, একদম রেডি। এবার আমাদের জোড়া গোয়েন্দার নামে জয়ধ্বনি দেয়া হোক, 3 cheers ফোর্স। ঘর শুদ্ধ সবাই চেঁচিয়ে ওঠে, বিনু অ্যান্ড রাজা। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।